তারা এমন একটি প্রস্তাব সামনে নিয়ে আসলেন, সেটি হচ্ছে উপসচিব নিয়ে। উপসচিব পদে 50-50 বন্টন, যেটি আমরা মনে করি বৈষম্যমূলক, অযৌক্তিক এবং ষড়যন্ত্রমূলক। এবং সে কারণে আজকের যে প্রতিবাদ সভা আপনারা দেখছেন, সেটা কিন্তু মূলত এই জায়গাটিকে ঘিরে। প্রশ্ন হচ্ছে, আমরা কেন মনে করছি এটা বৈষম্যমূলক? আমরা কেন মনে করছি এটা অযৌক্তিক? আমরা কেন মনে করছি এটা ষড়যন্ত্রমূলক? এটা কি আমাদের নিজেদের স্বার্থের জন্য? আমরা কি একটা গোষ্ঠী এবং আমরা গোষ্ঠীর স্বার্থ উদ্ধার করতে চাই? না, মোটেই না। আমরা যদি ঐতিহাসিক সিলসিলা দেখি, আমরা যদি উপসচিবের ইতিহাস দেখি, আমরা যদি সিভিল সার্ভিসের ইতিহাস দেখি, আমরা যদি প্রশাসন ক্যাডারের ইতিহাস দেখি, এবং আমরা কিভাবে এই 25% কোটা অন্য ক্যাডারের অফিসারের আসলো বাংলাদেশে সেটা দেখি, আমরা যদি বৈশ্বিক প্রেক্ষাপটটা দেখি, আশেপাশের রাষ্ট্রগুলোর দিকে একটু তাকাই, আমরা যদি মেধার প্রতি সাম্য প্রদর্শন করতে চাই, আমি আবারও বলছি, আমরা যদি মেধার প্রতি সাম্য প্রদর্শন করতে চাই, তবে সকল যুক্তিতে, সকল আইনি, সকল যৌক্তিক যুক্তিতে ওয়েবারের যে রেশনাল স্টেট গঠন করার জন্য আমলাতন্ত্রের জন্ম হয়েছিল, সেই আমলাতন্ত্র টিকাতে এই 50-50 বন্টন বৈষম্যমূলক এবং বৈষম্যমূলক নির্বাচিত করা হতো এই কারণে কারণ তারা ওই পলিসিটা বাস্তবায়ন করে, ওই পলিসির বাস্তবায়নের চ্যালেঞ্জটা তারা জানে, তারা ওই পলিসির প্রবলেমটাকে সলভ করতে পারবে, এবং সে কারণে তাদেরকে আসলে উপসচিব হিসেবে নিয়োগ দেওয়া। এবং এটা কিন্তু আমার বক্তব্য নয়। 2010 সালে যে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট কেন উপসচিব পদ প্রশাসন ক্যাডারে, সেখানে স্পষ্টত সুপ্রিম কোর্ট উল্লেখ করেছে উপসচিব পদটি প্রশাসন ক্যাডারের সহজাত পদ, প্রশাসন ক্যাডারের সহজাত পদ। এবং লিঙ্কটা কিন্তু ওনারা সেখানে এস্টাবলিশ করেছেন যে সচিবালয়ের সাথে আসলে প্রশাসন ক্যাডারের সম্পর্কটা কি। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি এখন, সেটা হলো যে যারা এই কাজগুলো করে নাই, এই কর্ম অভিজ্ঞতাগুলো অর্জন করে নাই, তাদেরকে আসলে 50% কোটা দিয়ে উপসচিব পদে নিয়ে যাওয়ার চেষ্টা, যেটাকে আমরা আসলে ষড়যন্ত্রমূলক বলছি। আমরা বাইরের দেশগুলোর উদাহরণ দিলাম। ইন্ডিয়াতে আছে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, মাঠেও পলিসি বাস্তবায়ন করে, তারা এসে সচিবালয়ে পলিসি তৈরি করে। পাকিস্তান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, মাঠে পলিসি বাস্তবায়ন করে, তারা এসে সচিবালয়ে পলিসি প্রণয়ন করে। শ্রীলঙ্কান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, মাঠে পলিসি বাস্তবায়ন করে, তারাই সচিবালয়ে এসে পলিসি তৈরি করে, প্রণয়ন করে। আমরা যদি সিঙ্গাপুর অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের দিকে তাকাই, একটা ছোট্ট পার্থক্য আছে ওদের সাথে আমাদের, সেটা হচ্ছে ওরা মাঠে পলিসি বাস্তবায়ন করে না, জার্মানিতেও করে না, এবং উন্নত দেশগুলোতে মাঠে পলিসি বাস্তবায়নটা লোকাল গভর্নমেন্টের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। ফলে তারা মোর অর লেস যেটা করে, সচিবালয়ে পলিসি তৈরি করতে। কিন্তু তারা কি কোনো স্পেশালিস্ট, কোনো স্পেশালাইজেশন, স্পেশাল কোনো ক্যাডার থেকে আসছে? নো, তারা আমাদেরই মতো জেনারেলিস্ট, প্রশাসন ক্যাডারের মতোই জেনারেলিস্ট, যারা বিভিন্ন জায়গায় সমন্বয় করে থাকে। তাহলে আমরা সংস্কার প্রস্তাব যখন দেখছি, আমরা বৈশ্বিক প্রেক্ষাপট দেখছি না, আমরা আমাদের যে লিগাল সিলসিলাটা দেখছি না, আমরা আমাদের ঐতিহাসিক সিলসিলা দেখছি না। তাহলে আমরা দেখছিটা কি আসলে? আমরা একটা জিনিস দেখার চেষ্টা করতে পারি, সেটা হলো মেধা। এই বক্তব্যটাও আমরা যদি দেখি যে আপিল বিভাগে চলে আসছে, আপিল বিভাগ খুব ক্লিয়ার করছে, যখন পিএসসির পরীক্ষা হয় তখন মেধা এবং চয়েসের ভিত্তিতে আসলে শ্রেণীভুক্ত করে ফেলা হয় ক্যাডারদের। আমি প্রশাসন ক্যাডারে আসি, কেউ শিক্ষা ক্যাডারে যায়, কেউ কৃষি ক্যাডারে যায়। এবং এই যে ডক্ট্রিন অফ ক্লাসিফিকেশন, অর্থাৎ ডিফারেন্ট ক্লাস তৈরি হইল, এই ক্লাসের মধ্যে কিন্তু সংবিধানের 29(2) প্রয়োগ করার কোনো সুযোগ নাই। তারা 7টা ভিন্ন ভিন্ন রায় বিশ্লেষণ করে সেটা বলে দিয়েছেন। তারা বলেছেন ইকুয়ালিটি হবে নট বিটুইন দ্য ক্লাসেস বাট উইদিন দি ক্লাসেস, ক্লাসের মধ্যে ইকুয়ালিটিটা প্রযোজ্য হবে, কিন্তু ক্লাস। এখন প্রশ্ন হচ্ছে এই ক্লাসিফিকেশনটা রেশনাল ছিল কিনা। হাইকোর্ট প্রশ্ন করেছিল এই যে ক্লাসিফিকেশন বিটুইন অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার অ্যান্ড আদার ক্যাডার্স ইজ নট রেশনাল, কিন্তু আপিল বিভাগ বলছে নো, ইটস রেশনাল। কেন রেশনাল? কারণ আপনি তো চয়েস দিচ্ছেন ভাই, আপনি পিএসসি থেকে নিয়ে আসেন, পিএসসিতে তো চয়েস আমরা দিয়ে আসছি, ফলে সেখানে তো মেধার ভিত্তিতেই আপনি একটা ক্যাডার পাইছেন, তাহলে এটা কেন রেশনাল হবে না? 2, যেটা আরও গুরুত্বপূর্ণ বলছে, ওয়েবারিয়ান, আমি যে ব্যুরোক্রেসির কথা বলছি, যেটা মোরাললেস সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত, যেটা এখন একটু সংস্কার মধ্যে দিয়ে যাচ্ছে, নিও পাবলিক ম্যানেজমেন্টের মধ্যে দিয়ে, আমি যে ওয়েবারিয়ান মডেলে যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আইন এবং পলিসি বাস্তবায়ন। একমাত্র প্রশাসন ক্যাডারের সদস্যরা আইন ও প্রশাসন নামে একটা প্রশিক্ষণ কোর্স করে, একমাত্র প্রশাসন ক্যাডারের সদস্যরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, একমাত্র প্রশাসন ক্যাডারের সদস্যরা আইন বিধি প্রণয়নে জড়িত থাকে। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে কি, প্রাসঙ্গিকতাটা তো খুব গুরুত্বপূর্ণ।
আমরা অনেকগুলো ডিসকোর্স বাইরে শুনতে পাচ্ছি, যে ডিসকোর্সগুলো পাবলিককে ইনফ্লুয়েন্স করছে। কারণ আমি 50-50 ডিস্ট্রিবিউশন কেন আনফেয়ার, কেন বৈষম্যমূলক, আমি যেভাবে ব্যাখ্যা করলাম সেই ব্যাখ্যাটা যদি সাধারণ মানুষের মাঝে না থাকে, তাদের মধ্যে কিন্তু একটা ভ্রান্তি সৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কিভাবে ভ্রান্তিটা সৃষ্টি হয়? আমরা বলছি যেটা বৈষম্যমূলক, ওনারা বলছেন আমরা ফ্যাসিস্ট। আমরা বলছি এটা বৈষম্যমূলক, আরেক দল বলছে আমরা দুর্নীতির সাথে যুক্ত। আমরা বলছি এটা বৈষম্যমূলক, আরেক দল বলছে যে আমাদের মধ্যে পলিটিসাইজেশন হয়েছে। আসেন আমরা একে একে এটা বিশ্লেষণ করি। ফ্যাসিজম স্প্রেড করছে এই অঞ্চলে, সেটা কি একটা নির্দিষ্ট ক্যাডারের দায়? এই প্রশ্নটার উত্তর আমাদের দিতে হবে। শুধু কি প্রশাসন ক্যাডার নির্বাচনের সময় ভূমিকা পালন করেছিল? সেই প্রশ্নটার উত্তর আমাদের দিতে হবে। এবং এই যে তথাকথিত আমরা যেটা বলছি যে 26 ক্যাডার, আই হ্যাভ ফুল রেসপেক্ট ফর দ্যাম, আমরা কিন্তু একে অপরের পরিপূরক। কিন্তু এই 26 ক্যাডারের মধ্যে কেউই কি নির্বাচনে কোনো দায়িত্ব পালন করে নাই? এই 26 ক্যাডারের যে অ্যাসোসিয়েশনগুলো ছিল, তারা কি আওয়ামী লীগপন্থী অ্যাসোসিয়েশন ছিল না? এই প্রশ্নটার উত্তর কিন্তু আমাদেরকে দিতে হবে। ফলে এই যে ডিসকোর্স 50-50-তে, এই ফ্যাসিজম কিন্তু ইররেলেভেন্ট এবং দুর্নীতিটাও ইররেলেভেন্ট। কেন? কারণ আমরা একটা নিরপেক্ষ তদন্ত চাই, নিরপেক্ষ ইভ্যালুয়েশন চাই, যারা মূল্যায়ন করে দেখুক যে কোন ক্যাডারের সদস্যরা কতটুকু দুর্নীতির সাথে জড়িত। যদি এমন হয় শুধুমাত্র প্রশাসন ক্যাডারই দুর্নীতির সাথে জড়িত আর বাকি সব ক্যাডার তুলসী পাতা, তবেই আমরা বলতে পারি যে না, ঠিক আছে, প্রশাসন ক্যাডারের উপরে আপনারা যেটা করছেন সেটা ঠিক আছে। এক সংস্কার কি আসলে এই প্রতিহিংসা এবং সংখ্যার ভিত্তিতে পরিচালিত হবে কিনা, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সংস্কারের তো মূল টার্গেট রাষ্ট্র এবং জনকল্যাণ। তো রাষ্ট্র জনকল্যাণ কোথায় আছে? রেলেভেন্ট পিপল, রেলেভেন্ট এক্সপেরিয়েন্স নিয়ে তারা উপসচিব হবে না, মেধার ভিত্তিতে এগিয়ে থেকে তারা উপসচিব হবে না, যারা এটার সাথে রেলেভেন্স কম তাদেরকে আমাদের উপসচিব বানাইতে হবে। এটাই কি রাষ্ট্র কল্যাণ? এটাই কি জনকল্যাণ? আমাদের কিন্তু এই প্রশ্নগুলো রেখে যেতে হবে। আমি আমার বক্তব্যে আরও একটা ডিসকোর্স যেটা আসতেছে যে প্রশাসন ক্যাডার, এটা আমরা নাকি এখানে কোটা আমাদের জন্য রাখা হয়েছে। সিলসিলাটা কি তাই? আমি খুব ব্যর্থহীন ভাষায় বলে দিতে চাই, এখানে যারা আছেন 1857 থেকে 2024 পর্যন্ত সচিবালয় চালাইছে প্রশাসন ক্যাডারের সদস্যরা। আপনারা যদি স্ট্যাটিস্টিক্স নেন 90%, এবং এটা শুধু বাংলাদেশে না, এটা ভারতে, এটা পাকিস্তানে এবং এটা শ্রীলঙ্কায়। ফলে এটা বলার কোনো সুযোগ নাই যে প্রশাসন ক্যাডাররা এখানে জোর করে আসলে এই পলিসি নীতি বা বাস্তবায়ন করছে। আমি শেষ করতে চাই, আমার বক্তব্যে আমি রিবাটালগুলো দিলাম যে এই যে পাবলিক ডিসকোর্সগুলো যেগুলো তৈরি হচ্ছে। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ, উপসচিব কি প্রশাসনের পদ? মানে হচ্ছে একটা কাগজ দেখালো, কোনো একটা পরিপত্র প্রজ্ঞাপন, কালকেই উপসচিব পদ হয়ে গেল সরকারের। বিষয়টা কি এমন? এই যে বিসিএস শিক্ষা ক্যাডার আছে, কালকে যদি একটা কাগজ তৈরি করে শিক্ষককে আমাদের প্রশাসন ক্যাডারের পদ বলা হয়, তাহলে কি বাস্তব হয়ে যাবে? আমাদের কিন্তু কার্যকরণটা দেখতে হবে, লজিক্যাল কিনা। আমাদের ট্রেনিং, আমাদের স্পেশালাইজেশন, আমাদের মেধা সব কিছুই কিন্তু বলে খুব ক্লিয়ারলি এই উপসচিব আমাদের পদ, উপসচিব সরকারের পদ। এবং আমাদের লিগালি এ ফুটিং নাই তাও কিন্তু না। 2024 সালের যে বিধিমালাটা জনপ্রশাসন করলো সেখানেও এটা বলা আছে। 1989 সালের বিধিমালার 3-এ খুব ক্লিয়ার বলা আছে এই যেই পদগুলোকে, উপসচিব পদগুলো যেই ক্যাডারে বন্টন করা হয়েছে সেগুলো সেই ক্যাডারের পদগুলি গণ্য হবে। ফলে আমাদের নো শর্টেজ অফ লিগাল ফুটিং অ্যাজ ওয়েল। তাহলে আমাদের অসুবিধাটা কোথায়? কেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা শতভাগ উপসচিব পদ পাবে না? কেন প্রশাসন ক্যাডারের স্পেশালাইজেশনকে রাষ্ট্র যেভাবে বিভিন্ন রাষ্ট্র গুরুত্ব দিছে, সেই বিভিন্ন রাষ্ট্রের মতো বাংলাদেশ রাষ্ট্র গুরুত্ব এবং স্বীকৃতি দিয়ে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস প্রতিষ্ঠা করা হবে না? এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু স্যার আপনারা যারা আছেন এবং সুধীবৃন্দ আছেন এটা খুঁজতে হবে। এবং যখন আমরা একটা রাষ্ট্র নির্মাণ করি, ইটস নট অ্যাবাউট উই আর ফেসিং দ্য প্রবলেম নাও। এই সমস্যাগুলো কিন্তু অন্যান্য দেশ এবং রাষ্ট্র ফেস করে আসছে। আপনারা একটু সাংবাদিক ভাইদের অনুরোধ জানাই উদাহরণগুলো নেওয়ার জন্য, যে পাকিস্তান কেমনে চলে, ভারত কেমনে চলে, শ্রীলঙ্কা কেমনে চলে, এই উদাহরণগুলো নেওয়ার জন্য। আমি শেষ করতে চাই, সকল ক্যাডারের প্রতি আমার রেসপেক্ট আছে। কারণ এই দেশটা গঠন করতে চাইলে, এবং এই বিশেষ করে জুলাই বিপ্লবের পরে আমরা যে জন আকাঙ্ক্ষার দেশের কথা বলছি, বৈষম্যহীন দেশের কথা বলছি, সেই দেশ যদি আমরা গঠন করতে চাই, তবে কিন্তু আমাদের সবাইকে একসাথে
কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আমরা কেউ একে অপরের প্রতিযোগী নয়, বরং সহযোগী, এবং এই সহযোগিতার মনোভাবটা দেখানোর জন্যই আমরা কিন্তু কাজ করতে চাই। কিন্তু তাই বলে এই না, আমার ঘর 1989 সালে যেটা দখল করা হয়েছিল ইসরায়েলের মতো, সেই ঘরটাকে আমি পুরোপুরি দখল হইতে অন্যদেরকেও দিব, এইটা আমরা আসলে কোনোভাবেই মেনে নিতে পারি না। আমি শেষ করতে চাই। সাডাফের টাইম লিমিট আছে, কারণ অনেকে অনেক কথাবার্তা বলবেন। এগেইন আপনারা সবাই আজকে এসেছেন, আমাদেরকে শুনেছেন, এবং আমি চাই আজ এই অডিটোরিয়াম থেকে আপনারা যারা বাইরে যাবেন, পাবলিক ডিসকোর্স যেটা তৈরি হচ্ছে প্রশাসন ক্যাডারকে নিয়ে, সেটা বিরুদ্ধে সেটা যে আসলে অযৌক্তিক, সেটা আপনারা ছড়িয়ে দেবেন। এবং শেষ কথাটা হলো, এই যে শব্দটা আমরা ব্যবহার করছি যেটা ষড়যন্ত্রমূলক, এইটা আপনারা খুব গভীরভাবে উপলব্ধি করতে হবে। রাষ্ট্রকে দুর্বল করার কোনো প্রচেষ্টা চলছে কিনা, যৌক্তিক যে বিষয় সেটাকে উপেক্ষা করে অযৌক্তিক কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে কিনা, সংখ্যার ভিত্তিতে কোনো কিছু করার চেষ্টা চলছে কিনা। আপনারা যদি দেখেন, আমেরিকাতে সেনেট এবং কংগ্রেস দুইটা ডিস্ট্রিবিউশন ডিফারেন্ট। কংগ্রেসে দেখবেন প্রপোর্শনাল ডিস্ট্রিবিউশন, সিনেটে কিন্তু তা না। ক্যালিফোর্নিয়ার 2টা সেনেটর, ওয়ামিংও 2টা সেনেটর। কেন? এইটাই ছিল গ্রেট কম্প্রোমাইজ, কারণ সংখ্যা যাতে টিরানি অফ মেজরিটি না তৈরি করতে পারে, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠের অত্যাচার প্রতিষ্ঠা করতে না পারে, সে কারণে ম্যাডিসন থেকে শুরু করে যারা ফ্রেমার্স অফ ইউএস কনস্টিটিউশন, তারা কিন্তু সেনেটে ইকুয়াল ডিস্ট্রিবিউশন দিয়েছেন। যত ছোট রাজ্যই হোক তাদের ইকুয়াল ডিস্ট্রিবিউশন থাকবে, কারণ চেক অ্যান্ড ব্যালেন্স ক্রিয়েট করা দরকার। আমরা যাতে সংখ্যার ভিত্তিতে কোনো সিদ্ধান্ত না গ্রহণ করি, আমরা যাতে যুক্তির পথে চলতে পারি।